কিশোরগঞ্জ জেলা হাওর বাওর ও সমতল ভূমির বৈচিত্র্যময় ভূপ্রকৃতির একটি বিস্তীর্ণ জনপদ হল কিশোরগঞ্জ জেলা। নদী বিধৌত এ জেলার উত্তর, পূর্ব ও দক্ষিণ এই তিন দিকই হাওড় বেষ্টিত। কিশোরগঞ্জ জেলায় ব্রহ্মপুত্র, মেঘনা, নরসুন্দা, ঘোড়াউথরা, বাউলা ও আড়িয়াল খাঁ নদী সহ প্রায় ১৬টি বড় নদী এবং বিস্তীর্ণ হাওর এলাকা জুড়ে অনেকগুলো ছোট ছোট নদী জাল কিংবা মানবদেহের শিরা উপশিরার মতো ছড়িয়ে রয়েছে। কিশোরগঞ্জ জেলার ব্র্যান্ড নাম হল উজানভাটির মিলিত ধারা, নদী হাওর মাছে ভরা। কিশোরগঞ্জ জেলার নামকরণ নিয়ে রয়েছে কয়েকটি প্রচলিত মতবাদ। ষষ্ঠ শতকে ৩২ পরগনার বাসিন্দা শ্রীকৃষ্ণ দাস প্রামাণিকের ছেলে নন্দকিশোর ব্রহ্মপুত্র নদের তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন। এটি কিশোরগঞ্জ নামে পরিচিতি লাভ করে। প্রাচীনকালে কিশোরগঞ্জ এলাকাটি জঙ্গলবাড়ি নামেও পরিচিত ছিল। পরবর্তীতে ১৮৬০ সালে কিশোরগঞ্জ মহকুমা হিসেবে এবং ১৯৮৪ সালে জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। এই জেলায় রয়েছে একটি ঐতিহাসিক মসজিদ, এর নাম পাগলা মসজিদ। এটি কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে প্রায় ৪ একর জায়গার উপর প্রতিষ্ঠিত। ৩ তলা এই মসজিদটিতে একসাথে ৬,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। জনশ্রুতি অনুসারে ইশাখার বংশধর দেওয়ান জিলকদর খাঁ ওরফে জিলকদর পাগলা নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে এই স্থানে বসে নামাজ আদায় করতেন। পরবর্তীতে এখানে মসজিদটি নির্মিত হয়। সেখান থেকে পাগলা মসজিদ নামকরণ হয়। আমি নামাজ পড়ি প্রায় ৫০ বছর। এই মসজিদে দান করে মানুষ দান করে, আল্লাহর রাস্তে মানুষ ফল ফায়ের জন্য দান করে। আগে মসজিদটা ছোট ছিল, একটু ছোট ছিল, এখন অনেক বড় হচ্ছে, আরো বড় হবে। জমিদার পরিবারের পাগলা বিবির নাম অনুসারেও এই মসজিদটির নামকরণ হয়ে থাকতে পারে। প্রায় ২৫০ বছরের পুরনো এই মসজিদটির দান বাক্সে যে পরিমাণ অর্থ জমা হয় তা বাংলাদেশের অন্য কোনো মসজিদে হয় না। শোলাকিয়া ঈদগাহ। এই শোলাকিয়া ঈদগাহ ময়দানটি বাংলাদেশের বৃহত্তম ঈদগাহের মধ্যে অন্যতম। এটি কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে অবস্থিত। ইসলামের ঐশী বাণী প্রচারের জন্য সুদূর ইয়েমেন থেকে আগত শোলাকিয়া সাহেব বাড়ির পূর্বপুরুষ সুফি সৈয়দ আহমেদ তাঁর নিজস্ব তালুকে ১৮২৮ সালে ঈদের জামায়াতের আয়োজন করেন। ওই জামাতে ইমামতি করেন সুফি সৈয়দ আহমদ নিজেই। অনেকের মতে মোনাজাতে তিনি মুসল্লিদের প্রাচুর্যতা প্রকাশে ১.৫ লাখ কথাটি ব্যবহার করেন। আর এক মতে সেদিন জামাতে ১,২৫,০০০ মানে ১.৫ লক্ষ মুসল্লি জমায়েত হন। (১৯৫০ সালে স্থানীয় দেওয়ান মান্নান দাদ খাঁ শোলাকিয়া ঈদগাহে ৪.৩৫ একর জমি দান করেন। বর্তমানে শোলাকিয়া ঈদগাহ মাঠের আয়তন প্রায় ৭ একর। মাঠের ভেতরে ২৬৫ লাইনের প্রতিটিতে ৫০০ জন নামাজ আদায় করতে পারেন। সেই হিসেবে একসাথে ১,৩২,০০০ মানুষ নামাজ আদায় করতে পারেন।
এছাড়া মাঠের বাইরে, বাড়ির উঠোনে, ছাদে, রাস্তার পাশেও আরও বহু লোক নামাজ আদায় করতে পারেন। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লি এসে নামাজ আদায় করেন। কিশোরগঞ্জের ঐতিহাসিক ঈদগাহ মাঠ শোলাকিয়া মাঠে, যেখানে লাখো লাখো মানুষ নামাজ পড়তে আসে। আর এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম বড় সর্ববৃহৎ ঈদগাহ মাঠ। আমি ছোটোবেলা থেকেই বাবার সাথে আসতাম এই শোলাকিয়া ঈদগাহ মাঠে। কত স্মৃতি আছে এই মাঠে আমাদের। এই ঈদগাহ মাঠে সারা বাংলাদেশ থেকে লোক আসে। ঈদের আগের দিন রাত থেকে আসা শুরু করে মানুষের, এখানে তাঁবু বেঁধে থাকতে থাকে, পরের দিন সকালে নামাজ পড়ে আবার চলে যায়। জঙ্গলবাড়ি দুর্গ, এটি ইশাখার বাড়ি বা দুর্গ নামেও পরিচিত। এটি ইশাখার স্মৃতিবাহী স্থাপনা। মসনদে আলা বীর ইশাখা ছিলেন বাংলার 12 ভূঁইয়াদের প্রধান। জঙ্গলবাড়ি প্রকৃতপক্ষে ইশাখার দ্বিতীয় রাজধানী। এটি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলাধীন কাদির জঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের নরসুন্দা নদীর তীরে অবস্থিত। তিনি 1585 সালে তৎকালীন কোচ রাজা লক্ষণ হাজরা ও রাম হাজরাকে পরাজিত করে জঙ্গলবাড়ি দুর্গটি দখল করেন। লক্ষণ হাজরা বা ইশাখা কেউ এই দুর্গের স্থপতি নন। এটি প্রাক মুসলিম যুগে নির্মিত বলে ধারণা করা হয়। এই দুর্গ থেকে পরে তিনি একে একে সোনারগাঁও সহ মোট 22টি পরগনা দখল করেন। 1597 সালে তিনি পাকুন্দিয়ার 11 সিন্ধুরে মুঘল সম্রাট আকবরের সেনাপতি মান সিংহকে পরাজিত করেন। এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ইশাখার দরবার হলটা সংস্কার করছেন বা কিছু খনন কাজ শুরু করছেন। তো প্রত্নতত্ত্ব অধিদপ্তর যে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আছেন বা সরকারের কাছে আমরা দাবি এটাই যে এখানে যদি এই পর্যটকদের জন্য একটা বসার সুব্যবস্থা করতে পারে বা একটা ক্যান্টিনের ব্যবস্থা করতে পারে, তাহলে অনেক পর্যটকরা এসে এখানে একটু বিশ্রাম নিতে পারবে, এই ইশাখার ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। বৈবাহিক সূত্রে আমি এই জঙ্গলবাড়ির সাথে সম্পৃক্ত হয়েছি এবং জঙ্গলবাড়ির ইতিহাস ঐতিহ্যের সাথে আমি সম্পৃক্ত। তো এটা হচ্ছে আমাদের জঙ্গলবাড়ি বীর ইশাখার স্মৃতিবিজড়িত একটি গ্রাম। এই দুর্গটি বীর ইশাখা তার যুদ্ধকালীন সময়ে দুর্গ হিসাবে ব্যবহার করতেন এবং বর্তমান সময়ে সেই স্মৃতির ধারক হিসাবে দুর্গটি এখনো আমাদের মাঝে আছে। জঙ্গলবাড়ি দুর্গটি বর্তমানে উত্তর দক্ষিণে লম্বা ইটের প্রাচীর দিয়ে ভাগ করা। এখানে 2টি চত্বর রয়েছে। দক্ষিণ পশ্চিম ও উত্তর দিকে গভীর পরিখা খনন করা হয়েছে। পরিখাটি পূর্ব দিকে নরসুন্দা নদীর সাথে সংযুক্ত করা হয়। বাড়ির সামনেই ইশাখার সময় খনন করা একটি দিঘি আছে। তার পাশে রয়েছে একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। বর্তমানে দরবার হলটি সংস্কার করে স্থানীয় প্রশাসন ইশাখা স্মৃতি জাদুঘর ও পাঠাগার স্থাপনের কাজ করে যাচ্ছে। এটা দ্বিতীয় রাজধানী খ্যাত বীর ইশাখার বা শ্রেষ্ঠ বীর নায়ক ইশাখার দ্বিতীয় রাজধানী খ্যাত জঙ্গলবাড়ি। এখানে জঙ্গলবাড়ির নামে সার্থকতা হইল কি, জঙ্গল পেয়েছি আমরা, ওই অগণিত জঙ্গল, শুধু জঙ্গলই জঙ্গল। হ্যাঁ, এগুলো কাইটে পরে এখানে উনি দ্বিতীয় রাজধানী ব্যবস্থা করছেন। এমনকি আমি যে এই যে ভিতরে যে পরীক্ষা রয়েছে, পরীক্ষার মধ্যে স্থলভাগ আপনার দেখছেন, চারদিকে পানি, শুধু একটা মানে এন্ট্রেন্স পথ ছিল, যোগাযোগের পথ ছিল, ওইটা আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে সেটা কৃত্রিমভাবে এটা এক্সটেন্ড করা হয়েছে এবং বাদ দেওয়া হয়েছে। কবি চন্দ্রাবতীর বাড়ি। কবি চন্দ্রাবতী বাংলা ভাষার প্রথম মহিলা কবি হিসেবে স্বীকৃত। চন্দ্রাবতী 1550 সালে জন্মগ্রহণ করেন। বাবা দ্বিজবংশী দাস বিখ্যাত কাব্য মনসা মঙ্গলের রচয়িতা। কবির মায়ের নাম সুলোচনা। কিশোরগঞ্জ শহর থেকে 6 কিলোমিটার দূরে পাতোয়ার গ্রামের ফুলেশ্বরী নদীর পাশে চন্দ্রাবতীর বাবার বাড়ি। এখানে রয়েছে কবি চন্দ্রাবতীর শিব মন্দির বা কবি চন্দ্রাবতীর মন্দির।
ধারণা করা হয় এই মন্দিরগুলোর সাথে কবির জীবনের বিভিন্ন ঘটনার অনেক সম্পৃক্ততা রয়েছে। মন্দিরের পাশে রয়েছে কবি চন্দ্রাবতীর প্রায় ধ্বংসপ্রাপ্ত বাড়ি। চন্দ্রাবতীর বাড়ি এবং মন্দির দেখতে এখানে প্রচুর দর্শনার্থী ভিড় করেন। চন্দ্রাবতী তো আপনার 16 শতাব্দী, 1550 সালে তার জন্ম। এখানেই তার জন্ম। এই যে এটা হলো চন্দ্রাবতীর বাড়ি, এটা ঠিক আছে। এটা চন্দ্রাবতীর মন্দির, এটা ফার্স্ট মন্দির, এটা এখানেই উনি পূজা করতো। তারপর সেকেন্ড ওই যে মন্দিরটা ওটা করা হয়েছে। সরকারে তো আপনার কিছুদিন পরে পরে আসে, ঠিক আছে, যে আপনার এই জায়গাটা সংরক্ষিত এলাকা করবে, তার জাদুঘর করবে, ঠিক আছে। এই পর্যন্ত শুনে আসতেছে। এই স্কুলটা 1976 সালে প্রতিষ্ঠিত, আর 86 সালে জাতীয়করণ করা হয়েছে। এটা চন্দ্রাবতীর নামেই করা হয়েছে। গুরুদয়াল কলেজ, এটি 1943 সালে 6 সেপ্টেম্বর স্থাপিত হয়। পরবর্তীতে যখন কলেজটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, তখন ইটনা থানার ধনপুর ইউনিয়নের নিরক্ষর কৈবর্তরাজ ওরফে গুরুদয়াল সরকার বিনা শর্তে কলেজটিকে বাঁচিয়ে রাখার জন্য 50,000 টাকা দান করলেন। তার টাকায় কলেজটির বর্তমান জায়গা খরিদ করে গুরুদয়ালের নাম অনুসারে 1945 সালে পুনরায় যাত্রা শুরু করে। এই কলেজটি হাওর এলাকার বাতিঘর হিসেবে সর্বমহলে পরিচিত। মিঠামন হাওর কিশোরগঞ্জ জেলার একটি অন্যতম উপজেলা মিঠামন। এর উত্তরে ইটনা ও আজমিরগঞ্জ, দক্ষিণে অষ্টগ্রাম, পশ্চিমে করিমগঞ্জ ও নিকলী উপজেলা। হাওর এলাকা হলেও এটি একটি প্রাচীন জনপদ। মিঠামন নামের উৎপত্তি নিয়ে যে মত রয়েছে তার একটি হল, গ্রামের পার্শ্ববর্তী এলাকায় একসময় প্রচুর মিষ্টি বা মিঠা রসের খাগড়া গাছের বন ছিল। এই খাগড়ার বন থেকে মিঠা বন এবং পরবর্তীতে সেখান থেকে নাম হয়েছে মিঠামন। আমার নাম সোহেল মিয়া, বাড়ি নবাবপুর গ্রাম, মিঠামন থানা। আমরা হাওরে থাকি, জ্বর তুফান অনেকেই ভালো আছি। আমরা থাকি হাওরে আমরা বড় হয়েছি। হাওরে এলাকায় চলি, হাওরে চলতে ফিরতে খুব ভালো লাগে, কোনো সমস্যা নাই। বাইরের লোক হাওর দেখতে আসে, এই এলাকায় ঘোরাফেরা করে, আমরা তার সাথে মিশামাশা চলি, খুব আনন্দ পাই। এই উপজেলার হাওর অঞ্চল তার প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যের জন্য বিখ্যাত। বর্ষাকালে হাওরের বিস্তীর্ণ জলরাশি, সবুজ মাঠ এবং দ্বীপের মতো গ্রামগুলো এক মনোরম দৃশ্যের অবতারণা করে। শীতকালে অতিথি পাখিদের কলরবে মুখরিত থাকে এই হাওরগুলো। এখানে মাছ সহ নানা রকম জলজ প্রাণীর আবাসস্থল, যা এই অঞ্চলের জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। বর্ষাকালে হাওরগুলো অথই জলে ভরে ওঠে, যা প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। হাওরের মৎস্য সম্পদ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ এই অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাওর এলাকার মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি ও ঐতিহ্য বেশ আকর্ষণীয়। তাদের সরল জীবনযাপনের ধারা চলে আসছে বহুকাল ধরে। বর্ষাকালে হাওরের প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। এ সময় জলের ঢেউ আর সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য সকলের নজর কাড়ে।
পাশাপাশি হাওরের নদ নদী, খালবিল এবং বিস্তীর্ণ জলরাশির শান্ত পরিবেশ ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে।